নমস্কার বন্ধুরা, গল্প জ্ঞান ইউটিউব চ্যানেলে আমাদের 5 পর্বের এআই বিগিনার সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। সবাইকে স্বাগত। আজকের এই বিস্তারিত বিশ্লেষণে বা বলা যায় গভীর আলোচনায় আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের এআই টুলস আমাদের প্রাত্যহিক কাজের ধারাকে একেবারে বদলে দিচ্ছে। হ্যাঁ, আমাদের চারপাশে একটা নীরব বিপ্লব চলছে বলতে পারেন। একদম। আমাদের আজকের লক্ষ্য হলো মূলত এআই এর 5টি জনপ্রিয় ক্যাটেগরি আর এর সেরা টুলসগুলো সম্পর্কে জানা। এগুলোই কিন্তু আমাদের আধুনিক ডিজিটাল ওয়ার্কফোর্স বা ডিজিটাল কর্মী বাহিনী হিসেবে কাজ করছে। আর এই ডিজিটাল কর্মী বাহিনী কিভাবে কাজ করে সেটা জানার আগে এআই আসলে কি সেটা বোঝা খুব জরুরি। অনেকেই ভাবেন এটা হয়তো কোনো ম্যাজিক বা ওরকম কিছু। হ্যাঁ, অনেকেরই ধারণা এটা মানুষের মতো নিজের ইচ্ছায় সব করছে। কিন্তু আসলে তা নয়। এটা নিরেট গণিত। এটা পুরোপুরি ডেটার ওপর ভিত্তি করে তৈরি একটা প্রেডিকশন ইঞ্জিন মাত্র। প্রেডিকশন ইঞ্জিন ধরুন ওই আমাদের মোবাইলের কিবোর্ডে যেমন অটো কমপ্লিট ফিচার থাকে সেরকম কিছু। হ্যাঁ, অনেকটাই সেরকম, তবে অনেক বড় স্কেলে। এআই মূলত প্যাটার্ন বা ধরন বুঝতে পারে। লক্ষ কোটি বই আর ছবি থেকে ডেটা নিয়ে এটি বুঝতে পারে যে এর পরের শব্দটি বা পিক্সেলটি কি হবে। ও আচ্ছা, আমি যদি বলি আকাশের রং, তাহলে এআই বুঝবে পরের শব্দটা নীল হবে। একদম। তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এআই এর এই নিউরাল নেটওয়ার্ক কিন্তু মানুষের মস্তিষ্কের নিউরনের আদলেই তৈরি। তাই নাকি? তার এআই কি আসলেই মানুষের মতো চিন্তা করছে, নাকি শুধু ডেটার উপর ভিত্তি করে একটা দারুণ অনুমান করছে? না, ঠিক মানুষের মতো চিন্তা করছে না। এটি বিশাল ডেটার মধ্য থেকে এমন সূক্ষ্ম প্যাটার্ন খুঁজে বের করে যা মানুষের পক্ষে খালি চোখে বা কম সময়ে বের করা প্রায় অসম্ভব। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বর্তমানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হলো ন্যারো এআই। ন্যারো এআই ওই চ্যাট জিপিটি বা সিরির মতো টুলসগুলো, তাই তো? হ্যাঁ, এগুলো নির্দিষ্ট একটা কাজের জন্যই তৈরি। এটা কিন্তু এখনও এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স স্তরের পৌঁছয়নি। এজিআই যেটা মানুষের মতো সব কাজ করতে পারবে বা মানুষের চেয়ে বুদ্ধিমান হবে। একদম। বর্তমানে ন্যারো এআই খুব দক্ষ হলেও এর নিজস্ব কোনো চেতনা বা কগনিশন নেই। এটি শুধু সেই গাণিতিক ডিস্ট্রিবিউশনের মধ্যে কাজ করে যে ডেটা দিয়ে তাকে ট্রেন করানো হয়েছে। আচ্ছা, এই গাণিতিক ডিস্ট্রিবিউশনের বিষয়টা চমৎকার। এআই যেহেতু চমৎকারভাবে ডেটার প্যাটার্ন বুঝতে পারে, তাই চলুন দেখি এই প্রযুক্তির মাধ্যমে আমাদের ডিজিটাল ওয়ার্কফোর্সের প্রথম দুজন কর্মী আমাদের লেখক আর শিল্পী কিভাবে কাজ করে। খুব ভালো একটা তুলনা। তো প্রথমজন হলো কনভারসেশনাল এআই, ধরুন চ্যাট জিপিটি, ক্লড বা জেমিনাইর মতো টুলগুলো, যেগুলো মানুষের মতো টেক্সট বা লজিক নিয়ে কাজ করে। হ্যাঁ, এগুলো লেখালেখি, কোডিং বা ব্রেন স্টর্মিংয়ের জন্য একদম সেরা। এর মধ্যে থাকা ট্রান্সফর্মার আর্কিটেকচার একটা পুরো বাক্যের কনটেক্সট একসাথে প্রসেস করতে পারে। দাঁড়ান, ট্রান্সফর্মার আর্কিটেকচার জিনিসটা কি? ধরুন এর মধ্যে একটা অ্যাটেনশন মেকানিজম থাকে, যেটা বুঝতে পারে যে একটা বাক্যের কোন শব্দটার সাথে অন্য কোনো শব্দটার সম্পর্ক সবচেয়ে বেশি। ফলে এর উত্তরগুলো খুব যৌক্তিক মনে হয়। দারুণ ব্যাপার। আর দ্বিতীয় কর্মী আমাদের শিল্পী হলো ইমেজ জেনারেশন এআই, যেমন মিডজার্নি, ডালি বা অ্যাডোবি ফায়ারফ্লাই। হ্যাঁ, এগুলো তো টেক্সট বা প্রম্পট থেকে সরাসরি ছবি তৈরি করে দেয়। একদম। ধরুন যদি বলা হয় সিনেম্যাটিক লাইটিং সহ প্রবল বৃষ্টির মধ্যে একটি ভবিষ্যতের কলকাতা, এআই নিমিষেই সেই ছবি তৈরি করে দেবে। আর ঠিক এখানেই বিষয়টা সবথেকে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এই যে মিডজার্নি বা অন্যান্য টুল, এরা কি আসলেই এই প্রম্পটগুলোর পেছনের অর্থ বোঝে, নাকি ইন্টারনেট থেকে শুধু বিভিন্ন ছবি কেটে কুটে একসাথে জোড়া লাগায়? না, ইন্টারনেট থেকে ছবি চুরি করে কোলাজ বানায় না একেবারেই। এই ইমেজ মডেলগুলো মূলত ডিফিউশন মডেল হিসেবে কাজ করে। ডিফিউশন মডেল? সেটা আবার কিভাবে কাজ করে? এরা পিক্সেল আর নয়েজ থেকে শুরু করে। প্রথমে পুরো ছবিটা একটা টিভির স্ট্যাটিক বা ঝিরঝিরে পর্দার মতো থাকে। আচ্ছা। তারপর টেক্সটের নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে সেই নয়েজ পরিষ্কার করে একটা সম্পূর্ণ নতুন ছবি তৈরি করে। বাপরে, এটা কোনো কপি পেস্ট নয়, পুরো নতুন একটা ছবি বানাচ্ছে। একদম, যার অস্তিত্ব আগে কখনো ছিলই না। এআইটা ট্রেনিং থেকে জানে যে ভবিষ্যতের শহর বা ওই সিনেম্যাটিক লাইটিংয়ের গাণিতিক রূপটা কেমন হতে পারে।
একটা ধারণাকে গাণিতিক ভেক্টরে পরিণত করে নয়েজ থেকে পিক্সেল সাজিয়ে ছবি তৈরি করা এটা সত্যি অসাধারণ একটা মেকানিজম। আসলেই তাই। কিন্তু আমাদের ডিজিটাল দুনিয়া তো শুধু টেক্সট বা স্থির ছবির উপর নির্ভরশীল নয়, এখানে প্রয়োজন শব্দ আর গতিশীল দৃশ্য। হ্যাঁ, তাই এবার আমাদের ডিজিটাল টিমের পরিচালক এবং ভয়েস আর্টিস্টের সাথে পরিচিত হওয়ার পালা। মানে ভিডিও জেনারেশনের জন্য রানওয়ে, সোরা বা পিকার মতো টুলগুলো, এগুলো তো টেক্সট থেকে অবিশ্বাস্য সব সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে পারে। একদম ঠিক। ধরুন আপনি প্রম্পট দিলেন রাতের বেলা হাওড়া ব্রিজের ওপর দিয়ে উড়ন্ত একটি ড্রাগন, সেটা একদম জীবন্ত ভিডিওতে রূপ নেবে। কিন্তু স্থির ছবি থেকে ভিডিও তৈরি করাটা তো অনেক বেশি জটিল, তাই না? প্রচুর জটিল, কারণ এখানে টেম্পোরাল কনসিস্টেন্সি বা সময়ের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। টেম্পোরাল কনসিস্টেন্সি বলতে? মানে ধরুন শুধু ড্রাগন দেখতে কেমন সেটা বুঝলেই হয় না। ড্রাগনটা উড়লে বাতাস কিভাবে সরবে, আলো কিভাবে পড়বে, মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে কাজ করবে, সেটাও এআইকে বুঝতে হয়। ও আচ্ছা, মানে ফিজিক্সের নিয়মগুলো সে অনুমান করতে পারছে ভিডিও ডেটা থেকে। হ্যাঁ, অনেকটা আমাদের ভৌত জগতের একটা সিমুলেশন তৈরি করছে সে। অসাধারণ। আর ভয়েস বা মিউজিকের ক্ষেত্রে? ভয়েসের জন্য ধরুন 11 ল্যাবসের কথা বলা যেতে পারে। এটা দিয়ে নিখুঁত ভয়েস ক্লোনিং বা হুবহু মানুষের মতো ভয়েস ওভার তৈরি করা যায়। হ্যাঁ, আমি শুনেছি। আর শুনোর মতো টুল দিয়ে তো প্রম্পট লেখে কয়েক সেকেন্ডের মধ্যে রেডিওতে বাজানোর মতো কোয়ালিটির সম্পূর্ণ গান তৈরি হয়ে যাচ্ছে। একদম। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি? এই টুলগুলো কি হলিউড বা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য হুমকি? আর 11 ল্যাবস বা শুনো কি আসলেই মানুষের কণ্ঠের আবেগ, ওই হাসি কান্নার সূক্ষ্ম অনুভূতিগুলো ধরতে পারে? আমরা যদি বড় প্রেক্ষাপটে বিষয়টা দেখি, এআই কিন্তু মানুষের কণ্ঠের আবেগের প্যাটার্নগুলো চমৎকারভাবে নকল করতে পারে। নকল করতে পারে মানে সে নিজে আবেগ অনুভব করে না, তাই তো? না, এআই নিজে কোনো দুঃখ বা রাগ অনুভব করে না। এটি মানুষের কণ্ঠস্বরের স্পেকট্রোগ্রাম বা শব্দ তরঙ্গের ভিজুয়াল রূপ নিয়ে কাজ করে। আচ্ছা। এটি বুঝতে পারে যে মানুষ রাগলে তার শব্দের ফ্রিকোয়েন্সি কিভাবে বদলায়। কান্নার সময় শ্বাস-প্রশ্বাসে যে সূক্ষ্ম বিরতি থাকে সেটার প্যাটার্নটা এআই শিখে নেয়। ও আচ্ছা, তার মানে এটা আসলে একটা গাণিতিক নকশা তৈরি করছে যেটা আমাদের কানে একেবারে জীবন্ত আবেগের মতো শোনায়। একদম। এটা সৃজনশীল মানুষদের জন্য একটা ভীষণ শক্তিশালী হাতিয়ার। এটা কাজকে দ্রুত আর সহজ করে দেয়, কিন্তু মানুষের নিজস্ব সৃজনশীলতাকে পুরোপুরি প্রতিস্থাপন করে না। বিষয়টা অনেকটা পরিচালকের হাতে এমন এক জাদুর ক্যানভাস তুলে দেওয়ার মতো যেখানে কল্পনার কোনো সীমানা নেই। ঠিক বলেছেন। তো আমাদের ডিজিটাল ওয়ার্কফোর্সে এখন সেরা লেখক আছে, দারুণ শিল্পী আছে, অভাবনীয় পরিচালক আর ভয়েস আর্টিস্টও আছে। কিন্তু এই পুরো টিমকে একসাথে কাজ করাবে কে? ঠিক এই জায়গাতেই আসে আমাদের ডিজিটাল ওয়ার্কফোর্সের ম্যানেজার, মানে অটোমেশন সিস্টেম। অটোমেশন সিস্টেম বলতে কোডিং বা অটোমেশন এআই এর কথা বলছেন তো? যেমন N8N, Zapier বা কার্সার। হ্যাঁ, কারণ শুধু আলাদা আলাদা টুলস থাকলেই চলবে না, সেগুলোকে দিয়ে একটা সম্পূর্ণ ওয়ার্কফ্লো তৈরি করাটাই আসল। কার্সার হলো একটা এআই চালিত কোড এডিটর, যেটা সাধারণ ভাষার নির্দেশকে জটিল কোডে রূপান্তর করতে পারে। একদম। আর অটোমেশন টুলগুলো, মানে ধরুন N8N, মানুষের দৈনন্দিন একঘেয়ে কাজগুলোকে অটোমেট করে। কোডিং না জেনেও এগুলোর সাহায্যে বিভিন্ন এআই টুলের মধ্যে সংযোগ তৈরি করা যায়। তার মানে এই টুলগুলোকে একসাথে যুক্ত করে একটি স্বয়ংক্রিয় এআই টিম বা এআই এজেন্ট তৈরি করা যায়। একদম তাই। যদি একটা উদাহরণ দিই, ধরুন পারপ্লেক্সিটি দিয়ে রিসার্চ করা হলো, তারপর সেই ডেটা দিয়ে চ্যাটজিপিটি স্ক্রিপ্ট লিখলো, মিডজার্নি ছবি বানালো, 11 ল্যাবস ভয়েস দিল, আর সবশেষে রানওয়ে ভিডিও এডিট করলো। হ্যাঁ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো N18-এর মতো অটোমেশন সিস্টেমের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি নিজে থেকেই চলতে পারে। এটা তো অনেকটা এমন একটা কোম্পানি সিইও হওয়ার মতো যেখানে সব কর্মী এআই। হ্যাঁ, দারুণ একটা তুলনা দিয়েছেন। কিন্তু এতগুলো আলাদা এআই টুলকে ম্যানেজ করা কি কঠিন নয়? যদি এদের সঠিক নির্দেশ না দেওয়া হয়, তবে কি এরা ভুলভাল ফলাফল বা ওই যাকে বলে হ্যালুসিনেশন তৈরি করবে না? এখান থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, আর এর উত্তর হলো এজেন্টিক এআই আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এজেন্টিক এআই মানে কি? সাধারণ এআই শুধু উত্তর দেয়, কিন্তু একটা এআই এজেন্ট একটা লক্ষ্য পূরণের জন্য নিজেই নিজের প্রম্পট তৈরি করতে পারে। একে রিয়্যাক্ট বা রিজনিং অ্যান্ড অ্যাক্টিং ফ্রেমওয়ার্ক বলে। মানে সে নিজেই পরিস্থিতি বিশ্লেষণ করে ভুল হলে নিজেকে সংশোধন করতে পারে? হ্যাঁ, তবে এই এজেন্টদের সিইও হিসাবে আমাদের সঠিক নির্দেশ দেওয়াটা অত্যন্ত জরুরি।
এই নির্দেশ দেওয়ার বা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা আসলে কতটা জটিল? খুব জটিল কিছু নয়, এর একটা খুব সুন্দর সূত্র আছে। সূত্রটা কি? রোল প্লাস টাস্ক প্লাস কনটেক্সট প্লাস স্টাইল। মানে ভূমিকা, কাজ, প্রেক্ষাপট আর ধরন। একদম। এআই এর ক্ষমতা অসীম, কিন্তু খারাপ প্রম্পট দিলে ফলাফলও খুব সাধারণ মানেরই হবে। মানে আমি যদি বলি একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করো, তখন এআই গাণিতিকভাবে তার নিউরাল নেটওয়ার্কের নির্দিষ্ট একটা অংশকে সক্রিয় করে। হ্যাঁ, ঠিক তাই। সাথে যদি আপনি কাজটা পরিষ্কার করে বলে দেন আর পেছনের প্রেক্ষাপটটা বুঝিয়ে দেন, তাহলে হ্যালুসিনেশন বা ভুল তথ্য দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। আচ্ছা, এই 4টে বিষয়ের পাশাপাশি চেন অফ থট বা ধাপে ধাপে চিন্তা করার নির্দেশ দেওয়াটাও তো আজকাল খুব দেখা যাচ্ছে। এর কারণ কি? চমৎকার একটা বিষয় তুলেছেন। আপনি যদি সরাসরি এআইকে কোনো জটিল সমস্যার সমাধান জিজ্ঞাসা করেন, তবে সেটি জিরো শট প্রম্পটিং। বুঝতে পারছি। প্রতিটি ধাপের জন্য নতুন টোকেন জেনারেট করে। মানে অনেকটা আমরা অঙ্ক করার সময় যেমন রাফ খাতায় হিসেব কষি, সেরকম। একদম। এই অতিরিক্ত টোকেনগুলো তৈরি করার সময় মডেলটি তার আগের লজিকগুলো বারবার যাচাই করার সুযোগ পায়। দারুণ ব্যাপার। আচ্ছা, এই প্রযুক্তিগুলো যেভাবে এগোচ্ছে, তাতে একটা বড় আর্থ-সামাজিক বিতর্ক প্রায়শই সামনে আসে। অনেকে যুক্তি দেন যে এই ডিজিটাল ওয়ার্কফোর্স মানুষের কাজগুলোকে স্থায়ীভাবে দখল করে নেবে। দেখুন, এই বিষয়টা নিয়ে অত্যন্ত জটিল একটা বিতর্ক আছে। এক পক্ষের অর্থনীতিবিদরা মনে করেন সাধারণ কোডিং, ডেটা এন্ট্রি বা কপিরাইটিংয়ের মতো কাজগুলো হয়তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হয়। অনেকেই তো কাজ হারানোর ভয়ে আছেন। কিন্তু অন্যদিকে আরেকটা মত হল, যখন কোনো জিনিসের উৎপাদন সহজ আর সস্তা হয়, তখন তার চাহিদাও বহুগুণ বেড়ে যায়। মানে আপনি জেভন্স প্যারাডক্সের কথা বলছেন? একদম ঠিক ধরেছেন। এআই যদি সৃজনশীল কাজকে সস্তা করে দেয়, তবে মানুষ আরও অনেক বেশি উদ্ভাবনী প্রজেক্ট হাতে নেবে, যার জন্য নতুন ধরনের দক্ষতারও প্রয়োজন হবে। তার মানে এআই মানুষের জায়গা দখল করবে না, বরং যারা এআই ব্যবহার করতে জানে তারা কর্মক্ষেত্রে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে, তাই না? হ্যাঁ, বর্তমান সময়ে এআইকে এড়িয়ে চলাটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আসলেই। তো আজকের এই গভীর আলোচনা থেকে এটা স্পষ্ট যে এআই শুধু কোনো ম্যাজিক বা সাধারণ টুল নয়। নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে ডিফিউশন মডেল, সব মিলিয়ে এটা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল কর্মী বাহিনী হিসেবে গড়ে উঠেছে। হ্যাঁ, আর এই বিশাল বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এজেন্টিক ওয়ার্কফ্লো আর প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো দক্ষতাগুলো অর্জন করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। যারা এই পরিবর্তনকে আলিঙ্গন করতে পারবেন, আগামী দিনের পৃথিবী তাদের জন্যই অপেক্ষা করছে। ঠিক। তবে এই আলোচনার শেষে একটা গভীর চিন্তার বিষয় রেখে যাওয়া যায়। কি বিষয়? আজ এআই যেভাবে নয়েজ থেকে নিখুঁত ছবি তৈরি করছে বা মানুষের সূক্ষ্ম আবেগগুলো গাণিতিকভাবে স্পেকট্রোগ্রামে ফুটিয়ে তুলছে, তাতে একটা প্রশ্ন থেকেই যায়। আজ থেকে 10 বছর পর যখন আমাদের মস্তিষ্ক আর বাস্তব এবং কৃত্রিমের মাঝে কোনো পার্থক্য করতে পারবে না, তখন কি সেই কৃত্রিম সৃষ্টিগুলোই আমাদের জীবনের অবিচ্ছেদ্য বাস্তব হিসেবে পরিগণিত হবে না? এই সীমারেখা মুছে যাওয়ার বিষয়টা নিয়ে একবার ভেবে দেখবেন। খুব গভীর একটা কথা বললেন। এটা নিয়ে আমাদের সবাইকে সত্যিই ভাবতে হবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর গল্পজ্ঞান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের পর্বে।